থাকলে সেটা তো আছে। নরমালি আপনাদের রিটার্ন করতে যে এর বাইরে এই ট্যাক্স ক্যালকুলেশন, রিবেট ক্যালকুলেশনের এর বাইরে কিছু থাকবে না। এটুকু করলে আপনারা নিজেরা ট্যাক্স রিটার্নের 60% এটা দিয়ে কভার হয়ে যাবে, আপনি সব করে ফেলতে পারবেন। এরপরে আসে আমাদের সম্পদ বিবরণী, যেটা সেটা পূরণ করার ক্ষেত্রে কিছু কনফিউশন থাকে, কিছু কমপ্লেক্সিটি থাকে। সেটার জন্য আমার ঠিক 1-1.5 ঘন্টা একটা ক্লাস দরকার। আমি বহুবার বার্ড কর্তৃপক্ষকে বলেছি, আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, কয়েকটা জায়গায় আমি এটাকে করে ফেলেছি। আমার এই সেশনটাকে 3 ঘন্টা, সেটাকে আমি কমপ্লিটলি ব্রিফ করতে পারি। এখানে সম্ভব হচ্ছে না, এনারা কেন করেন না আমি জানি না, হয়তো তাদের টাইম লিমিটেশনস আছে। আমি একটা রিটার্ন নিয়েছি, দেখেন এই রিটার্নটা নিয়ে আমি, যেটা আপনারা জমা দেন, এই রিটার্নটা নিয়ে আমি কিছুক্ষণ এই যে সময়টুকু আছে কথা বলি। এই রিটার্নটা কিছুটা সায়েন্টিফিক এবং কিছুটা সেলফ ড্রাইভিং, মানে এই রিটার্ন আপনাকে গাইড করবে আপনি কিভাবে আগাবেন। এই রিটার্ন যদি আপনি প্রত্যেকটা লাইন পড়েন, আপনাকে বলে দেবে যে কিভাবে কি করতে হবে, আমরা সেভাবে দেখবো। কখনো আমরা আসলে পড়ে দেখি না। হ্যাঁ, অনলাইন হলেও এগুলোকে আপনাকে অনলাইনে এই গাইডলাইনগুলো পূরণ করতে হবে। আর যদি অনলাইনে না দেন তাহলে তো এটা শিখতে হবে। প্লাস হচ্ছে আমি এই জন্য শেখাচ্ছি যে যদি আপনি অনলাইনে দেন, যে কোনো কারণে আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, আপনার সম্পদ বিবরণীটা ঠিক মতো আসলো কিনা, আপনার ট্যাক্স ক্লাবিং ঠিক আছে কিনা, এগুলো তো আপনার চেক করতে হবে। এই জন্য জানা দরকার। আমরা তারপরে একটু দেখি যে কি আছে। ইভেন আপনি অনলাইনে নিজে দিচ্ছেন, ঠিক আছে, আপনি ট্যাক্স যখন শিখে যাবেন, আপনি হয়তো আপনার কোনো কলিগকে, আপনার ওয়াইফকে, আপনার আত্মীয় স্বজনকেও হেল্প করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই ম্যানুয়াল রিটার্নটা দরকার আছে। আপনাদের এর মধ্যে হতে অনেকে আছেন যে এবার অনলাইনে বাধ্য ছিলেন দেওয়ার জন্য, যারা ঢাকার পর তারা, তাই না? আর ঢাকার বাইরে যারা, তারা বাধ্য ছিলেন না, অপশনাল ছিল, কিন্তু অনেকেই তারপর দিয়েছেন। এরকমই তো, কেউ রিটার্ন দেন না এরকম কেউ আছেন এখনো? কেন? এই তাই কি পরিমাণ দুরবস্থার শিকার হবেন বুঝতে পারছেন। অতি দ্রুত, মানে এই মাসেই দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। কারণ কি, এখন দিলেও অন্তত আপনার যে সিম্পল ইন্টারেস্ট এটা কম থাকবে, যত দিন বাড়বে সিম্পল ইন্টারেস্ট বাড়তে থাকবে। আপনি কোন জায়গার ট্যাক্স পেয়ার, কোন অঞ্চল? গাজীপুর হলে তো আপনার অনলাইনে বলা, গাজীপুর অনলাইন। আপনি অনলাইনে যখন ঢুকবেন, ওনাদের যেটা ট্যাক্স আসছে 12,000, আপনার সেটা 42,000 হবে, ঢুকলেই দেখতে পাবেন, অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন করে নেবে। কিন্তু আপনার এখন যে বাড়ি ভাড়া ভাতা, উৎসব, তারপরে চিকিৎসা ভাতা, এগুলো সব তো করযোগ্য হয়ে যাবে। তারপরে রিবেট যেটা পাইছেন, রিবেট পাবেন না। এরকম অনেকের ঘটেছে। ওয়াইড হওয়ার কিছু নাই, 1 বছর ডিফিকাল্টি আপনাকে ফেস করতেই হবে। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা চূড়াই বুদ্ধি শেখাই দেয়। এটা চূড়াই বুদ্ধি কি, ধরেন ওই যে উনি রিটার্ন বলছেন যে কোনো কারণে দিতে পারেন না, তো রিটার্ন দাখিলের যে লাস্ট ডেট ছিল, ওই লাস্ট ডেটে হয়তো আপনি দিতে পারেন নাই, কেন আপনার কাগজপত্র ম্যানেজ করতে পারেন নাই, তাই তো, বা যে কোনো কারণে ট্যাক্স ক্যালকুলেশনটা তো আপনি শিখে গেছেন। আপনার আগামী বছরে আপনার ট্যাক্স কত আসবে আপনি এখন হিসাব করে বলতে পারবেন না, কারণ আপনার বেসিক এগুলো তো ফিক্স, তাই না? তাহলে আপনি ট্যাক্সটা ক্যালকুলেশন করে যেদিন রিটার্নটা সাবমিটের লাস্ট ডেট ছিল, ওই দিনে আপনি টাকাটা পরিশোধ করে রাখবেন, চালান করে রাখবেন, তাহলে ট্যাক্সটা পেমেন্ট হয়ে গেল আপনার, ঠিক আছে? এরপরে ওই চালানটা দিয়ে আপনি একটা শূন্য রিটার্ন, যে সার্কেলের কতটা ওখানে জমা দিয়ে দেবেন। তাহলে আপনি রিটার্ন দাখিল করেছেন বলে গুণভাবে ট্যাক্স দিয়েছেন, তাই তো? কিন্তু আপনি সব পারছেন না, তাহলে অন্তত চালানটা ট্যাক্স ক্যালকুলেশন করে চালানটা করবেন, করে একটা শূন্য রিটার্ন জমা দিয়ে দিবেন। জমা দিলে আপনি রিটার্ন দিচ্ছেন বলে গণ্য হলে। এখন তো আপনাকে বলতে পারবেন আপনি রিটার্ন জমা দেন না। এখন আপনার রিটার্নের ভুল থাকতে পারে, কিছু না থাকতে পারে, তখন আপনাকে একটা চিঠি দিবে। চিঠি দিলে আপনি এখন কাগজপত্র দিয়ে বা একটা রিভাইজ রিটার্ন দিয়ে দিবেন। যদি আপনি এটা করতে পারতেন, তাহলে আপনার এই যে বাড়তি করের বোঝাটা আর হতো না। কারণ এই আইনটা করা হয় যে নন সাবমিশন অফ রিটার্ন, যে আইন পরিপালন করে না তার জন্য। কিন্তু আপনি তো শূন্য হোক যা একটা রিটার্ন দিচ্ছেন, আর রিটার্নে বলা আছে যে রিটার্ন দিবেন যেদিন, সেই দিন থেকে 180 দিনের মধ্যে আবার একটা রিভাইজ রিটার্ন দেওয়া যাবে। কারণ রিটার্ন তো মানুষের ভুল হতে পারে, এই ভুল সংশোধনের জন্য পরবর্তীতে 180 দিন সময় দেওয়া থাকে, 180 দিনের মধ্যে একটা সংশোধিত বা রিভাইজ রিটার্ন দেওয়া যায়। যেহেতু আপনি কোনোটাই করেন নাই, সেক্ষেত্রে আপনার এবার একটু ট্যাক্সের কষ্টটা হবে, কিছু করার নাই, কেউ আপনাকে সমাধান, মানে ভালো সমাধান দিতে পারবে না। প্লিজ। অনলাইনে আবেদন করলে আমরা যদি দেখি যে সব ঠিকঠাক আছে, আমরা এটা করে দিই। তো নর্মালি আমরা ফাইল ট্রান্সফার বলি এটাকে। ফাইল ট্রান্সফারের কাজটা একটা
অলাভজনক কাজ, মানে আমার এখানে রেভিনিউ ইনভলভমেন্ট নাই, তাই না? এই জন্য আমরা এটা ফেলে রাখি, মাসের পর মাস আপনার আবেদন করে পার্সি করাতে হয়, লেগে থাকতেন, নাহলে আমরা এটা পাঠাই না। এই যে এই কারণে হয় না। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে কি স্যার, কোন নাম্বার আছে বিশেষ জন্য যে আমরা ম্যাডাম যে কথাটা বলেছিলেন যে উনি হয়তো জমা দিতে পারেন না। এখন স্যার অনেকে স্যার দেখা গেল আমরা যখন বিএনডিসি করছি স্যার, তখন বিএনডিসি করার সময় স্যার আমাদের টিম খোলা হয়েছে, প্লাস অনেকে স্যার দেখা গেল যে ক্রেডিট কার্ডের জন্য টিম খোলা হয়েছে। আমি বুঝছি, আপনার কোশ্চেন বুঝছি, মানে আমি বলছি আপনি হয়তো 5-6 বছর আগে টিয়ান করে ফেলছেন, রিটার্ন জমা দেন নাই, তো তাহলে যেটা দেন নাই, আমরা বলছি তো স্যালারিড করদাতাদের আমরা অত ঘাটাই না, কারণ আমি তো নিজেও স্যালারিড পাচ্ছি না, আর আপনার এখানে সময় নষ্ট করলে আমি কয় টাকা রেভিনিউ পাবো, জন্য আমরা তো ঘাটাই না। আপনি এখন রিটার্ন দিয়ে দেন, যখন যে বছরগুলো দেন নাই ফিসাবিল্লাহ, আপনি যে বছরটা আসছে এই বছর থেকে শুরু করেন। আমরা আগেরগুলো নিয়ে স্যালারিড করদাতাদের অন্তত আমরা এরকম হয়রানি করার জন্য চেষ্টা করি না। ওকে, আমরা রিটার্নটা আগাই। তাহলে এই রিটার্নের ফার্স্ট পেজে একদমই ব্যক্তিগত তথ্য, আফনান কবিরের নাম আছে, তার এনআইডি নাম্বার, তার টিআই নাম্বার, কোন কর অঞ্চলের করদাতা, 23-24 কর বছর ইত্যাদিতে সে কি করে, সে উপপরিচালক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি করে ইত্যাদি ইত্যাদি, তার একদম বেসিক তথ্যটা এই ফার্স্ট পেজে আছে। এটা আপনারা আপনাদেরটা যারটা সেভাবে করে নেবেন। সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজের থেকে শুরু হলো তার ট্যাক্স ক্যালকুলেশন এবং ট্যাক্সের বিষয়ে। তাহলে প্রথম নিচে 30/6/2023 তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য আয়করের বিবরণী। তাহলে আগামী বছর আপনারা রিটার্ন দিবেন সেটা হবে 30/6/2024 তারিখে সমাপ্ত, তাই তো? সেই বছরের জন্য রিটার্ন জমা দিবেন। এটা ইম্পর্টেন্ট না? দেখেন এরপরে 30/25 তাই 30/6/2025। থ্যাংক ইউ। তাহলে 1 নম্বরে দেখেন চাকরি হতে আয়, 1 নম্বরে বলছে চাকরি হতে আয়, ব্র্যাকেটে লিখছে এই রিটার্নের তফসিল 1 অনুযায়ী। তাহলে আমাকে এখন এই রিটার্নের মধ্যে একটা তফসিল 1 আছে, সেই তফসিলে উনি যেতে বলছে, রিটার্নটা আমাকে বলছে আপনি তফসিল 1টা পূরণ করে আসেন। আমরা দেখি তফসিল 1 কোথায় আছে, এই তফসিল 1, তাই তো? তাহলে আমি ওখানে বললাম যে এই রিটার্নটা সেলফ ড্রাইভেন, আপনাকে গাইড করবে যে কোথায় যেতে হবে। তো যখন আমি 1 নম্বর ঘরে চাকরি থেকে আই, তখন আপনি বলছে আগে তফসিল 1 পূরণ করে আসেন। তফসিল 1 এসে নাম লিখছে, টিয়ান লিখছে, এরপরে তার ইনকাম ছিল কি, মূল বেতন ছিল 6,15,000 টাকা। মূল বেতন করযোগ্য আয় না কর মুক্ত আয়? করযোগ্য আয়। তাহলে এটাকে আমি প্রথম ঘরে সবগুলোই আসবে, পরে এটাকে আবার একটা দেখেন কর অব্যাহতি প্রাপ্ত আয়ের একটা ঘর আছে, নিট করযোগ্য আয়ের ঘর একটা আছে। তাহলে যেটা কর অব্যাহতি প্রাপ্ত সেটা আমি এই ঘরে লিখবো, আর নিট করযোগ্যটা নিট করযোগ্যের ঘরে লিখবো। তাহলে তার যে ভাতাগুলো ছিল এর মধ্যে করযোগ্য ছিল কি কি? উৎসব ভাতা আর মূল বেতন, এই দুটো আমি এক পাশে লিখছি দেখেন। আর অন্যান্য তার ভাতা ছিল শিক্ষা ভাতা, মোবাইল ভাতা, চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, সেগুলো আরেক ঘরে লিখছি। দেখি প্রত্যেকটা ঘরে আমি যোগ করছি। তাহলে তার করযোগ্য আয় কত আসছে? 7,18,200 টাকা। 200 টাকা। তাহলে এই 7,18,200 টাকাকে আমি ওই যে ওখানে শিফট করছি। ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে 2 নম্বর বলছে ভাড়া হতে আয় এই রিটার্নের তফসিল 2 অনুযায়ী। তাহলে যদি আপনার ভাড়া আয় থেকে থাকে তাহলে আমি তফসিল 2 এ চলে যাব। আমাকে কেউ একজন বলেন যে ভাড়া আয়ের ক্ষেত্রে আপনার একটা বাড়ি আছে, এই বাড়িটা আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা ভাড়া পান, তাহলে আপনি ভাড়া আয়টা কিভাবে দেখাবেন? আমরা আগে যে ফর্মুলা ইউজ করছি, হ্যাঁ 25% তো টোটাল গ্রসের, গ্রসটাকে কি কি নেবেন আপনি? 12 মাসের ভাড়া যদি অ্যাডভান্স থাকে নেবেন, তাই তো? যদি সার্ভিস চার্জ পান সেটা নেবেন, ইত্যাদি যা আছে সব নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি বাদ দিবেন কি, যদি 25%, যদি কমার্শিয়াল হয় 30%, যদি আবাসিক হয় 25% বাদ দিবেন। যদি বাড়ির এগেইনস্টে লোন থাকে সেই লোনের ইন্টারেস্ট পে করছেন, ইন্টারেস্টটা বাদ যাবে, তাই তো? যদি আপনি এই বাড়ির জন্য ইন্স্যুরেন্স করে থাকেন, অনেকে বাড়ির জন্য ইন্স্যুরেন্স করে, যে বাড়ি আগুন লাগলে সে পলিসি থেকে টাকা পাবে, তাহলে ইন্স্যুরেন্সের জন্য ওই বছরে যতটুকু আপনি পরিশোধ করছেন সেটাও বাদ যাবে। এরপর যদি আপনি পৌর কর দিয়ে থাকেন, সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে থাকেন, ল্যান্ড ট্যাক্স দিয়ে থাকেন, সেইগুলো এখান থেকে বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা নেট করযোগ্য ভাড়া হতে হয়। মর্গেজ দিয়ে রাখলে স্যার? হ্যাঁ, মর্গেজ দিয়ে থাকলে সেটা অন্যান্য উৎসের আয় হবে, আমি বলছিলাম তখন রিলিজ দেওয়া থাকে, তাই তো? তাহলে এই বলছে কি, তফসিল 2 এ যেতে দেখি। এই যে তফসিল কত বলছিল? তফসিল 2, হ্যাঁ তফসিল 1 এটা দেখা যায়, এটা তফসিল 2 স্যার। তাহলে তফসিল 2 এ দেখেন কি বলছে, এই যে সম্পত্তির অবস্থান বিবরণ ও মালিকানার অংশ। আপনি যদি একটি বাড়ির মালিক হন তাহলে সেটার অবস্থান কোথায়,
কত আয়তনের বাড়ি, কত তলার বাড়ি, সেটাতে আপনার অংশ কত, এটাই ফাঁকা জায়গাটুকুতে লিখতে হবে, যাতে আমরা এটাকে ডিফাইন করতে পারি যে বাড়িটা অবস্থান কোথায়। আমি তো পরে তদন্ত করবো, তাহলে বাড়িটা আমার জানা লাগবে যে কোথায় আছে। এখানে বিস্তারিত লিখবেন, লেখার পরে আবার ভাড়ার মূল্য কি কি আসবে, দেখেন প্রাপ্ত ভাড়ার মূল্য বা বার্ষিক মূল্য এই দুয়ের মধ্যে যাহা অধিক। কেন লিখছিলাম, ওই যে যদি আপনার 9 মাস ভাড়া দেওয়া থাকে, তাহলে আপনি এখানে ভাড়া নেবেন কয় মাসের? 12 মাসের। 12 মাসের নেবেন, পরে শূন্যতা ভাড়া বাদ যাবে, শূন্যতা ভাড়ার জন্য বাদ দেওয়ার জায়গা দেওয়া আছে। এরকম বাদ দেওয়ার পরে, এগুলো বাদ দেওয়ার পরে আরো 25%, এটা কিসের দেন? আচ্ছা, ওকে। বাট আমি আগেই বলছি যে আমরা ক্লাসে একটা 10 মিনিট পর্যন্ত কন্টিনিউ করব, তারপরে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই বাড়ি ভাড়া থেকে আমরা আয়টা এভাবে নিব, নিয়ে এই নিট যে বাড়ি ভাড়া আয় আসবে সেটা আমরা এখানে শিফট করব। এই আফনান কবিরের বাড়ি ভাড়া থেকে কোনো আয় নাই, ছিল না বলে আমরা নেই। ওকে, এরপরে 3 নম্বরে কৃষি হতে আয়, এটার জন্য বলছে একটা তফসিল 3 অনুযায়ী। কৃষি আয়ের তফসিল 3-এ যাওয়ার দরকার নেই, আপনি যা ফসল বিক্রি করছেন 60% খরচ, 40% ইনকাম, তাই তো? এর তো আর বাইরের কিছু নাই। তো এর বাইরেও থাকতে পারে, যদি কেউ কৃষির জন্য, অনেকে এলাকাতে এসএমই লোন পাওয়া যায় কৃষির জন্য, যদি লোন নিয়ে থাকে সেই লোনের যদি সুদ পরিশোধ করতে হয় সেগুলো বাদ যাবে, মানে মোর দ্যান কমন সেন্স। যদি কোনো জেনুইন খরচ থেকে থাকে সেগুলো এরপরে বাদ দিতে পারে। তারপরে হ্যাঁ, ব্যবসা হতে আয় আমাদের নাই, মূলধনী আয়। এই মূলধনী আয়টা আমি আপনাদের সাথে আলোচনা করি নাই, আমার কেন যেন তখন মনে হচ্ছিল যে একটা হেডস অফ ইনকাম আমরা স্কিপ করে গেছি। মূলধনী আয়টা কি? অ্যাকাউন্টিং এর যারা স্টুডেন্ট, আমি এই জন্য প্রথমে বলছিলাম আমাদের যত রকম সম্পদ আছে সম্পদটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা ক্যাপিটাল অ্যাসেট বলি, একটা কারেন্ট অ্যাসেট বলি। কারেন্ট অ্যাসেট কোনটা? আমি যদি খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই, যদি ব্যবসায়িক পারপাসে আমার একটা কম্পিউটার থেকে থাকে, যে কম্পিউটারটা আমার ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়, এই কম্পিউটারটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়, তাহলে এই কম্পিউটারটার মূল্য 50,000 টাকা। এটা এই ব্যবসায়ের ক্যাপিটাল অ্যাসেট, মূলধনী সম্পত্তি। ক্যাপিটাল অ্যাসেটের বাংলা হচ্ছে মূলধনী সম্পত্তি। আর এই কম্পিউটারটা রান করাতে আমার টোনার কেনা লাগে, পেপার কেনা লাগে, তাই তো? এইগুলো হচ্ছে, এইগুলো যদি অনেক পরিমাণ কিনে ফেলছি, 30 জুন তারিখে কোনো অব্যবহৃত থাকে টোনার বা কাগজ, সেগুলো হচ্ছে আমার চলতি সম্পত্তি, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে? তাহলে মূলধনী আয় যেটা, এই মূলধনী সম্পদ হস্তান্তর করে যদি কোনো আয় থেকে থাকে সেটাকে আমরা মূলধনী আয় বলবো। আরো সংক্ষেপে বললে, আপনারা যদি কোনো জমি বিক্রি করেন, কোনো গাড়ি বিক্রি করেন, এই কম্পিউটারটা কয়দিন পরে বিক্রি করে দেন, তাহলে এইগুলো হচ্ছে আপনার মূলধনী সম্পত্তি। বিক্রি করে যদি কোনো আয় থেকে থাকে সেটাকে আমরা বলি মূলধনী আয়। সাপোজ আপনি একটা জমি কিনে রেখেছিলেন 10,000 টাকা দিয়ে, ওই জমির সময় এবং অবস্থানগত ব্যবধানের কারণে 10 কোটি টাকা দাম হয়ে গেছে, আপনি বিক্রি করছেন, তো 9,90,00,000 টাকা কি আপনার ইনকাম? ইনকামটাকে বলা হচ্ছে কি মূলধনী আয়। ওই যে হেডগুলো আমি ইনকামগুলো আলোচনা করেছি, ওই হেডের মধ্যে একটা বাদ গেছে, সেটা হচ্ছে মূলধনী আয়। তাহলে মূলধনী আয় কি বোঝা গেছে? এখন এই যে 9,90,00,000 টাকা আপনি জমি বিক্রি করে ইনকাম করেছিলেন, এটা যখন রেজিস্ট্রেশন করতে গেছেন তখন কিন্তু রেজিস্ট্রি অফিস একটা ট্যাক্স কেটে দিয়েছে। এই ট্যাক্সটাই ফাইনাল সেটেলমেন্ট, এটার উপর আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু এই ইনকামটা আপনাকে ট্যাক্স ফাইলে শো করতে হবে। ট্যাক্স ফাইলে ইনকামটা শো করতে হবে। 9,90,00,000 টাকা আপনার মূলধন ইনকাম, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করার সময় এই 9,90,00,000 টাকা বাদ দিয়ে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। কথা ক্লিয়ার? ওকে, এটা কেন আসলো? ও যে মূলধনী আয় ছিল। তাহলে এই মূলধনী আয় কি কি থাকতে পারে? আমাদের মূলধনী জাতীয় সম্পদ বিক্রি করে যদি কোনো আয় থাকে তাহলে সেটাকে আমরা বলবো মূলধনী আয়। ওকে, এরপরে 6 নম্বরে আর্থিক পরিসম্পদ আয়। এটার জন্য কোনো তফসিল দেয় নাই। কেন দেয় নাই? কারণ আর্থিক পরিসম্পদের তফসিল প্রয়োজন না। এটা তো ব্যাংকে কি জমা হচ্ছে, শেয়ার মার্কেটে কত সুদ পাচ্ছি, সঞ্চয়পত্রে কত সুদ পাচ্ছি, সেগুলো সরাসরি এখানে যোগ হয়ে যাবে, কারণ এটা থেকে তো কিছু বাদ যাবে না। বাদ যাবে কি? শুধু যদি আপনার সার্ভিস চার্জ বা অন্যান্য কিছু কেটে থাকে, এরকম সামান্য কিছু থাকে, সেগুলো বাদ যাবে। সেগুলো বাদ দিয়ে আপনি একটা আলাদা কাগজে বা নিজে যদি চান একটা ব্যাখ্যা দিয়ে আপনি দিতে পারেন, না দিলেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা দিয়ে আপনাকে বদার করবে না। এটা হলো আর্থিক পরিসম্পদ আয়। এরপরে 7 নম্বরে অন্যান্য সূত্রের আয়। এটার জন্য কোনো তফসিল নাই। অন্যান্য সূত্রের আয় আপনার যা থাকে একসাথে সরাসরি বসিয়ে দিবেন। দেওয়ার পর যোগ করার পর এই ভদ্রলোকের ইনকাম হলো 7,76,203 টাকা। এটা হচ্ছে তার নিট করযোগ্য আয়। নিট করযোগ্য আয়। এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করা হয়েছে 40,130 টাকা। তারপরে সে রিবেট পেয়েছে 23,046 টাকা। তার নিট ট্যাক্স আসছে এখন 17,084 টাকা। মূলধনী আয় কি দেখানো হচ্ছে? হ্যাঁ, মূলধনী আয় কি দেখানো হচ্ছে? না, এটা দেখানো হচ্ছে। তাহলে এটাতে তার ট্যাক্স আসছে কত? 17,084
84 টাকা। 84 টাকা। এখন এটা কিভাবে দিচ্ছে দেখি। এটা বলছে কর পরিশোধের বিবরণ। এই 17,000 টাকার মধ্যে তার বেতন থেকে 12,400 টাকা ট্যাক্স কেটে নিয়েছিল। আর তার একটা গাড়ি আছে, সেই গাড়ির উপর সে 25,000 টাকা ট্যাক্স দিয়েছে। তো তার ট্যাক্স দেওয়া গেছে কত? 37,400 টাকা। কিন্তু তার ট্যাক্স ছিল কত? 17,084। তার মানে তার অতিরিক্ত ট্যাক্স দেওয়া গেছে 20,316 টাকা। এটা তার রিফান্ডেবল ইনকাম। এটা রিফান্ড পাবে? না। হুম? কেন রিফান্ড পাবে না কেন? আচ্ছা, রিফান্ড পাবে যদি তার অ্যাকচুয়ালি সে ট্যাক্স বেশি দিয়ে থাকে। সাপোজ এই লোকের গাড়ির ট্যাক্স ছিল না, এমনি তার স্যালারি থেকে বা অন্যান্য জায়গা থেকে ট্যাক্স কেটে নেওয়ার পরে ধরেন এই যে আমি আজকে এখানে ক্লাস নিচ্ছি, আমাকে একটা সম্মানী দিচ্ছে, সম্মানের উপর কত পার্সেন্ট ট্যাক্স কেটে নিচ্ছে? 10%। আমার কোন কোন জায়গায় বিনিয়োগ আছে, আমার সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে কিনা বা কোথাও কোনো বিনিয়োগ আছে কিনা, এই বোর্ড অথরিটি জানে। আমার ট্যাক্স তো মিনিমাম ট্যাক্স হতে পারে মাত্র 3,000 টাকা কম হতে পারে, তাই না? আমার তো রিবেট দিয়ে আমার মাত্র 3,000 টাকা ট্যাক্স আছে, আমার স্যালারি থেকে ট্যাক্স কেটে দিয়েছে, তাহলে তো ওনার ট্যাক্স কাটার কথা না। কিন্তু উনি তো জানে না যে আমাকে জন্য উনি 10% কেটে নিয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমার রিফান্ড হয়ে থাকে, সেই রিফান্ড আমি পাবো, এক্সেপ্ট শুধুমাত্র সঞ্চয়পত্র, তারপরে জমি বিক্রির যে ট্যাক্স এবং গাড়ির যে ট্যাক্স, এই যে ট্যাক্স দেওয়া হয় সেইগুলো বাদে অন্যান্য যত ট্যাক্স আছে সব যদি রিফান্ড হয় আপনি পাবেন। তাহলে সঞ্চয়পত্র থেকে যে ট্যাক্স কেটে নিছে, গাড়ির জন্য আপনি যে ট্যাক্স দিয়েছেন এবং জমি বিক্রি করে মূলধনী সম্পত্তি বিক্রি করে যে ট্যাক্স দিয়েছেন, সেটা রিফান্ড পাওয়া চূড়ান্ত কর দেয় বলে এগুলো রিফান্ড পাবেন না। তাহলে এই ব্যক্তির এই যে তার 20,000 টাকার ট্যাক্স বেশি দিয়েছে, এর মধ্যে কিন্তু গাড়ির 25,000 ছিল, এই জন্য সে ট্যাক্স রিফান্ড পাবেন, আদারওয়াইজ সে রিফান্ড পেত। তাহলে আপনি রিফান্ড অবশ্যই পাবেন। এখন নরমালি প্র্যাকটিস কি যে এই রিফান্ড পাওয়াটা খুবই টাফ। এই রিফান্ড ভাউচার 3 জন অফিসারের সাইন করতে হয়। আপনি যে সার্কেলের কর্তাটা, সে আপনি যখন রিফান্ডের জন্য আবেদন করবেন, সেই আবেদনটা একজন এডিশনাল কমিশনারের কাছে ফরওয়ার্ড করবে, এডিশনাল কমিশনার একজন কমিশনারকে ফরওয়ার্ড করবে, করার পর উনি যদি অনুমোদন দেয়, দেওয়ার পর আসলে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে অ্যাডভাইজার লিখে। বাংলাদেশ ব্যাংক ফাইনালি আপনাকে রিফান্ড দিবে, কারণ গভর্নমেন্ট এক্সেল থেকে টাকা বের করা খুবই কঠিন কাজ। নরমালি এইসব হ্যাসেলের কারণে ছোট ছোট ট্যাক্স রিফান্ড হয়, তারা কেউ আবেদনই করে না। আবেদন করলে, যদি আবেদন করে, তাহলে 7 কর্মদিবসের মধ্যে উপকার কমিশনার রিফান্ড দিতে বাধ্য। যদি সে না দেয়, তাহলে প্রতিদিনের জন্য আপনি সিম্পল ইন্টারেস্ট হিসেবে যদি আবেদন করেন যে আমার এতদিন দেরিতে দিছে, এটার জন্য আমি ইন্টারেস্ট চার্জ করি, সেটা সহ আপনাকে দিতে হবে। আইনটা এত কড়া, বাট কেউ করে না বলে আমরা অন্তত নিরাপদে আছি। এটা তো পরের বছর থেকে অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, ভালো কথা, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু ওনার যে ঘটনা ঘটছে, এই ঘটনা প্রত্যেক বছরই হয়তো ঘটে থাকে। কোন বছর সেটা অ্যাডজাস্ট হবে? খুবই কঠিন না। কিন্তু যদি আপনি আবেদন করেন, যেহেতু আমি যদি কোনো আবেদন পেয়ে যাই, যেহেতু আমার একটা ভয় আছে যে উনি যদি না দেয় টাইম, তাহলে তো উনি আমার উপর ইন্টারেস্ট চার্জ করবে, তখন তো এটা আমার ব্যক্তিগত দায় হয়ে যাবে। কিন্তু কেউ আবেদন করলে আমরা সেটার সাথে সাথে ব্যবস্থা নাই। কিন্তু আবেদন যে করেন, ওনার যদি পরিমাণ কম, উনি জানেন যে আমার এত জায়গা দৌড়াতে হবে, সেই ভয়ে উনি আবেদনই করেন না। নর্মাল প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু আগাই। ওকে, তাহলে এখানে আমরা তার ট্যাক্স ক্যালকুলেশনের বিষয়টা দেখলাম। বেতন, এরপরে এই ঘরটাতে আপনি রিটার্নের সাথে কি কি দিচ্ছেন এভিডেন্স, সেগুলো লিখে দিবেন। আপনি বেতন বিবরণী দিচ্ছেন, ব্যাংক বিবরণী দিচ্ছেন, জিপিএফ স্টেটমেন্ট দিচ্ছেন, এরপরে আরো যদি কোনো জমি কিনে থাকেন সেই জমির দলিল দিচ্ছেন, বা অন্য কোনো ডকুমেন্ট যেটা আপনার দেওয়া প্রয়োজন মনে করছেন, সেগুলো এখানে লিখে দিবেন। কি জন্য লিখে দিবেন? যদি এখানে লিখে দেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এগুলো দিচ্ছেন। ভবিষ্যতে আপনার ফাইল যখন আমরা অডিটে সিলেক্ট করি, লিখে দিলে উনি ব্যাংক বিবরণী দেন নাই, তারপর এটা দেন নাই, আপনি এখানে না লিখে রেখে যদি দেন, তাহলে আমার স্টাফ খুব দুষ্ট, সেটা ফেলে দেবে। সেটা ফেলে দিয়ে বলবে যে এটা ব্যাংক বিবরণী দেন নাই বলে এটা অডিটে ফেলা হলো। একবার, যে বছর কিনছেন বা যে বছর বিক্রি করছেন, শুধু ওই বছর। এজন্য আপনি যা যা দিবেন এখানে লিখে দিবেন। এখন এখানে লিখে দিছেন, দিয়ে আসলে আপনি লিখে দিছেন কিন্তু দেন নাই, সেক্ষেত্রে কিন্তু দায়ভার কর অফিসে। কর অফিস এটা রিসিভ করছে মানে আপনার সহায় আপনাকে রিসিভ করছে বলে গণ্য হবে। সুতরাং আপনি দিয়ে দিবেন এবং লিখে দিবেন, যা দিচ্ছে সেটা দিয়ে লিখে দিবেন। ওকে, এরপরে এই তফসিলগুলো আমরা দেখে ফেলছি, এই তফসিলটাও দেখে ফেলছি। এই তফসিলটা কি ছিল? ব্যবসা হতে আয়। ব্যবসা যেহেতু আমাদের নাই, আপনাদের আছে ব্যবসা আয় বা পেশা আয়। পেশা আয়ের ক্ষেত্রে বলা আছে আপনি যত রোগী দেখে বা সার্ভিস থেকে যেটা পাচ্ছেন, সেটা থেকে 1/3 খরচ নিয়ে বাদ বাকি ইনকাম হিসেবে, নেট ইনকাম হিসেবে শো করবেন। এটাও একটা তফসিল 5। এটা যে কর রেয়াতের জন্য কি কি, সেটার রেয়াত
ওই তার টোটাল 2,31,000 টাকা ছিল, এই 2,31,000 3% করলে 34,650 টাকা হয়। ওকে, এই রেয়ারটা দেখেন, ওই যে ওখানে আমাদের ফার্স্ট রিটার্ন, সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজে যখন রেয়াতের ঘর আসছে তখন ওই বলে দিছে যে কই এটা এই যে 13 নম্বরে এই রিটার্নের তফসিল পাস অনুযায়ী কর রেয়াত। তো তখন আমরা তফসিল পাসে আসলে যাই নাই, সেটা দেখালাম। তাহলে এই তফসিল পাস হচ্ছে কর রেয়াতের ঘর। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার, আপনি কি কি খরচ করছেন সেই খরচগুলো এখানে তুলে ধরবেন। এইটা নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হয়, এটা আসলে খুব কম সময়ে সম্ভব হয় না। এই জন্য আমরা একটু সংক্ষেপে বলে দিই শুধু, যেহেতু আপনারা প্রথম বছরে রিটার্ন জমা দিবেন এরকম কেউ নাই, সবাই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা আরো পরে রিটার্ন জমা দিচ্ছেন। তাহলে ওই রিটার্নে আপনার যা দেখানো আছে সেটা কিন্তু যদি আপনি সেল না করেন অথবা কাউকে গিফট না করেন, ওটা তো থেকেই গেছে আপনার, ওটা ওভাবেই থাকবে। সাপোজ একটি জমি আপনি কিনেছেন, তাহলে জমির ভ্যালু ছিল, দলিল ভ্যালু ছিল 20 লক্ষ টাকা, আপনি কিন্তু জমিটা কিনছেন 1 কোটি টাকা দিয়ে, কিন্তু জমির ভ্যালু, দলিল ভ্যালু যা আছে আপনি সেটাই এখানে শো করবেন। এটা আমাদের আইনের একটা বিরাট গ্যাপ, কিছু করার নাই। কারণ আপনি কত দিয়ে কিনছেন এটা তো আসলে আপনি আর দাতা গ্রহীতা ছাড়া জানা সম্ভব না। তাহলে একমাত্র ভ্যালিড এভিডেন্স এখানে দলিল। তাহলে দলিল আপনি 20 লক্ষ টাকা দিয়ে কিনছেন, জমিটা লিখবেন যে অমুক মৌজায় এত শতাংশ জমি ক্রয়, দলিল মূল্য 20 লক্ষ টাকা। এটা থাকলো, এটা যদি 5 বছর এভাবে থাকে এইভাবেই চলতে থাকবে। ষষ্ঠ বছরে যে আপনি ওই জমিতে একটা বাড়ি তৈরি করার কাজ শুরু করছেন, তাহলে আপনি ষষ্ঠ বছরে যে লিখবেন যে পূর্ব প্রদর্শিত এই জমিতে বাড়ি নির্মাণে এই বছরের বিনিয়োগ 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা আপনি ওই যে জমিতে ঢুকলো, আর এইটা বাদ যাবে কোথা থেকে? ক্যাশ থেকে বাদ যাবে। আপনার হাতে নগদ আছে বা ব্যাংকে আছে, সেখান থেকে বাদ যাবে। এই ইনকাম ট্যাক্স আমি প্রথমেই শুনেছিলাম যে অ্যাকাউন্টিং এ কেউ আছে কিনা, শুনেছিলাম এই কারণে, ইনকাম ট্যাক্স হচ্ছে অ্যাকাউন্টিং এবং ল, এই দুইটার ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং এর 70% অ্যাকাউন্টিং, 30% ল। এভরিথিং ইজ অ্যাকাউন্টিং, এখানে সবকিছু অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর যে জনক ইংল্যান্ডের একজন ভদ্রলোক, ইটালির লুকা প্যাসিলিও, উনি ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতি উদ্ভাবন করার জন্য অ্যাকাউন্টিং এর জনক। কারণ ডাবল এন্ট্রি কি? অ্যাকাউন্টিং বলছে আপনার প্রতিদিন যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটবে প্রত্যেকটি কর্মকাণ্ডে করে 2টা এন্ট্রি দেয়, একটা ডেবিট একটা ক্রেডিট। মানে আপনার যদি ক্যাশ থেকে টাকা আউট হয়, ক্যাশ ডেবিট, আর এই ক্যাশ আপনি কি কিনছেন? মুড়ি কিনছেন, মুড়ি ক্রেডিট। ওটা ক্যাশ ডেবিট করে মুড়িকে ডেবিট ক্রেডিট করবে। এভাবে আপনি যদি একটা সাবান কেনেন, তাহলে ও ক্যাশ ডেবিট করবে, সাবানটাকে ক্রেডিট করবে, সব সমান রাখবে। তাহলে আপনার এইখানে যে কি হলো, আপনার ক্যাশ ডেবিট হলো, আর বিল্ডিং পারপাসে যে বিনিয়োগ করছেন সেটা ক্রেডিট হলো। তাহলে এইভাবে আয় ব্যয় আপনার সমান থাকবে। সমান থেকে একটা জায়গা যে ওই যে শূন্য হয়, কি কারণে শূন্য হয়? আপনার সম্পদ যা আছে সেটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এরকম না যে কোনোটা একদম আউট হয়ে যাচ্ছে, কখনো কখনো নেগেটিভ হবে। কি কারণে হবে? আপনি কাউকে 5 লাখ টাকা দান করে দিলেন, তাহলে এটা আপনার ক্যাশ থেকে আউট হয়ে গেল, তাহলে এটা আপনি কোথায় দেখাবেন? এটা ডেবিট হলো। ক্রেডিট কি করবেন আপনি? কিছুই নাই, তখন তো 5 লক্ষ টাকা গ্যাপ হয়ে যাবে। তখন ওই যে জায়গায় যে সম্পদ মিলাতে যা শূন্য, ওখানে আপনি লিখে দিবেন যে 5 লক্ষ টাকা অমুককে দান দিলে আবার সুদ তখন সমান হয়ে যাবে। তার মানে আপনার যা অর্থনৈতিক কর্মকাণ্ড যাই করেন না কেন, আপনার 2টা এন্ট্রি দিতে হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এটা ভেরি মাচ কমন সেন্স। আপনি যা করবেন সেটাকে দেখবেন আমার ক্যাশ থেকে কমছে, তাহলে ক্যাশ কমাবো, বাড়ছে কি আমার ওই সম্পদ যা বাড়ছে সেটা দেখা দেবো। যেমন আপনি এফডিআর করছেন, তাহলে এফডিআর এর জন্য বিনিয়োগের একটা ঘর আছে, সেই বিনিয়োগে লিখবেন যে এফডিআর 10 লক্ষ টাকা। তাহলে এই 10 লক্ষ টাকা এফডিআর করতে যে আপনি টাকাটা কোথায় পেয়েছেন? আপনার হাতে নগদ বা ব্যাংকে যা ছিল সেখান থেকে কমিয়েছেন, তাহলে সেখান থেকে কমে যাবে, তাহলে হিসাব আপনার মিলবে। এখন কিছু বেসিক কোশ্চেন আপনার যদি কোনো বিষয় জানার থাকে আমাকে বলবেন। এই ঘটনাতে যখন আমরা পূরণ করি তখন তো স্যার আমি অনেকবারই হচ্ছে যে রিটার্ন নিজে করে দেখা করছি। স্যার প্রথমবার পূরণ করার ক্ষেত্রে স্বর্ণালঙ্কারের যে জায়গাটা, ওখানে 10 ভরি 12 ভরি বা 15 ভরি তো উল্লেখ করা হয়। তারপর স্যার ওইটা কি টাকায় কনভার্ট করে দেওয়ার ম্যান্ডেটরি না কিভাবে রাখা? এটা খুব ভেরি গুড কোশ্চেন, এবং এটা আমি মনে করি এটা প্রত্যেকেরই কোশ্চেন। প্রথম বছর আপনি বসেন, প্রথম বছর আপনি যখন রিটার্ন জমা দিয়েছিলেন তখন একটা শোনা যাচ্ছে তো পিছনে, সরি মাইকটা খুলে ফেলেছি। তো প্রথম বছর যে 10 ভরি গোল্ড আপনি দেখিয়েছিলেন, ওই ওয়াইজ কাজ হচ্ছে আপনি 10 ভরি গোল্ড তো দেখিয়েছেন হয়তো ইনহেরিটেডলি অথবা বিয়ের সময় পেয়েছেন এরকম, তাই তো? তাহলে আপনি তো এটা আসলে মূল্য না, এটা মূল্য লিখবেন আলাদা। কেউ যদি মূল্য দেখিয়ে থাকেন তাও ভয়ের কিছু নাই, কিন্তু এটা একটা রং মেথড, কারণ এটা তো আসলে মূল্য আপনি জানেন। বলে কি বাজার মূল্য লেখা, বাজার মূল্য লেখার দরকার নাই, কারণ মূল্য তো পরিবর্তন হয়। আর মূল্য দেখলে একটা সমস্যা হয়, তখন আপনি গোল্ড বিক্রি করবেন,
তখন কিন্তু আপনার ক্যাপিটাল গেইন হবে, এটা বলতে হলে লাভ হবে না। আর যদি আপনি মূল্য শূন্য দেখায় থাকেন তাহলে তখন এটা ক্যাপিটাল গেইন হবে না, আপনার ট্যাক্সের কোনো বিষয় আছে। তাহলে যারা জিরো দেখিয়েছেন, হ্যাঁ অনলাইনে রিটার্ন ক্ষেত্রে স্যার মূল্য না দেখাতে সাবমিট জিরো দেখাবেন, মূল্য মানে জিরো দেখাবেন। অনলাইনে যারা দেখাবেন তারা জিরো দেখাবেন, জিরো দিলেই নিয়ে যাবেন, জিরো দিলেই নিয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস অনেকে ভুল করে বা অনেকে চালাকি করে, আমি বলবো কি করে, যে ধরেন বলছে যে আমার ইয়েসাই কমিশন বিল, আর অনেকে বলে যে আমি আমার বাচ্চার জন্মদিন বা শূন্যতে খাতনা আমি এখানে 3 ভরি গোল্ড গিফট পেয়েছি, এরকম প্রত্যেক বছর 3 ভরি করতে করতে 100 ভরি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অত্যন্ত বোকামির কাজ এবং চালাকি করে বোকামির পরিচয় দেয়। কারণ হতে পারে, বাস্তবে ঘটতেও পারে। তাহলে আমরা দেখবো কি আপনাকে কে গোলটা দিচ্ছে, তার ট্যাক্সটা থেকে আউট হয়েছে কিনা আমি ক্রস ভেরিফাই করব। যদি ক্রস ভেরিফাই করে আপনি যদি তালিকা না দেন যে কে আপনাকে গোল দিচ্ছে, তাহলে আমরা এটা ধরে নিব যে এটা ফলস স্টেটমেন্ট, তখন এই গোলটার মূল্য ধরে এটার উপর আমরা ট্যাক্স করে দেব। তো এরকম করার কোনো দরকার নেই। যদি জেনুইনলি পেয়ে থাকেন, আপনাকে জেনুইনলি দিয়ে থাকে, আপনি যদি ট্যাক্স ফাইলে দেখাতে চান, তাহলে আপনাকে যে দিছে তাকে বলবেন যে ভাই আমি এটা আমার ট্যাক্স ফাইলে দেখাবো, আপনি আপনার ট্যাক্স ফাইলে দেখিয়ে দেন, নাহলে আপনি কি বলবেন। ঠিক আছে, ওনাকে না জানা যদি কারো নাম দিয়ে দেওয়া হয় যে অমুকে গড়তেছে, যেমন আমি জানি যে উজ্জ্বল যে ডাক্তার উজ্জ্বল উজ্জ্বলের ট্যাক্স ফাইল আমরা উজ্জ্বলের ট্যাক্স ফাইল দেব। হ্যাঁ বলতে ঘুমাই নাই, খালি আমি এখন স্যার পুরো জমি বিক্রি করে গেছিলাম, 5 লাখ টাকা বিক্রি করে আমি দলিল নিতে চাই না, 15 লাখ টাকা। আমি আপনার প্রশ্ন বুঝে ফেলছি, রেটটা কি স্যার আসলে ক্রস ভেরিফিকেশন করে আমি বুঝে ফেলছি। ওনার প্রশ্ন হচ্ছে যে উনি একটা জমি বিক্রি করছে 1 কোটি টাকা, কিন্তু দলিল হয়েছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের আইনের দুর্বলতার কারণে কিন্তু ওনার 95 লাখ টাকা হোয়াইট মানি ব্ল্যাক মানি হয়ে গেল। ওনারও টাকাটা তো বৈধ, কিন্তু আয়কর আইনে ওনার দেখানোর সুযোগ নেই বলে 95 লাখ টাকা ওনার ব্ল্যাক মানি তৈরি হয়ে গেল। ওনার প্রশ্ন ছিল যে আমরা ক্রস ভেরিফাই দলিল মূল্য তো সাব রেজিস্ট্রি অফিস যেটা করছে সেটা তো একটা কংক্রিট এভিডেন্স, এবং আমাদের যে সাক্ষ্য আইন আছে এবং এভিডেন্স অ্যাক্ট আছে, সেই এভিডেন্স অ্যাক্টে এই দলিলটাকেই একমাত্র মানে আমলযোগ্য বলে বলা হচ্ছে। সুতরাং এটাকে আমাদের অস্বীকার করার বা এটাকে বাইপাস করার কোনো সুযোগ নেই। আপনি যে 95 লাখ টাকা নিয়েছেন তার কিছু করার নেই। উল্টোটা বলছি স্যার, যেমন হচ্ছে কি যেমন কোনো জায়গায় এলাকা মূলধন রেট হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু আমি স্যার বিক্রি করছি বেশি টাকা, হ্যাঁ, এবং স্যার আমি দলিলও দেখাচ্ছি বেশি টাকা। আপনি কি করছেন না করছেন আমাদের দেখার বিষয় না, বা কেউ দেখবে না। দলিলে আপনি কি দিচ্ছেন সেটাই আমাদের হিসাব, এর বাইরে কিছু না। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অবস্থায় কুমিল্লাতে আমার 6 মাসের পোস্টিং ছিল। এই কুমিল্লাতে একজন ডাক্তার, খুবই সুনামধন্য ডাক্তার, একজন গাইনোকোলজিস্ট, আমি নাম বলছি না, বললে আপনারা অনেকে চিনে যাবেন যেহেতু ওনার ব্যক্তিগত বিষয়, তারপর আমি বলে ফেলছি যেহেতু উনি একটা জমি, উনি খুবই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওনার পৈতৃক সূত্রে কুমিল্লা শহরে একটা জমি পেয়েছিলেন। এই জমিটা উনি 8 কোটি টাকা বিক্রি করছেন। ওনার ফ্যামিলির কেউই এখন দেশে নাই, সব ওই পারে, উনি এখানে আছেন। তো এই 8 কোটি টাকা বিক্রি করে উনি এফডিআর করছেন। আমি ওনার যে কোনো কারণে ব্যাংক চার্জ দিয়েছি, দেওয়ার পর 8 কোটি টাকা এফডিআর পেয়েছে। এটা ওনার ফাইলে দেখানো ছিল না। তো ওনাকে আমি যখন নোটিশ করেছি, উনি এনে দলিল সাবমিট করে আমার কাছে আসছে, আমি তো এটা আমার বাবার জমি বিক্রি করে আমি টাকা পেয়েছি। তখন দেখলাম ওনার মাত্র 8 কোটি টাকার জমি মাত্র 65 লাখ টাকা দলিল মতো হয়েছে। ওই 65 লাখ বাদে 7 কোটি 35 লাখ টাকার উপর আমি ট্যাক্স করে দিয়েছিলাম, এবং ওনাকে আমি বুঝাইছি যে আইনে আমার কিছু করার নাই, আপনি কেউই কিছু করতে পারবেন না। পরে উনি এটা 4-5টা কিস্তিতে ট্যাক্সটা দিয়ে দিয়েছেন, কিছু করার নেই। এটা কিন্তু ওনার একদম জেনুইন বাবার জমি, সেটা বিক্রি করে উনি এফডিআর করছেন। কিন্তু উনি যদি বুদ্ধি করে ওই জমির ভ্যালুয়েশনটা বেশি করতেন, ট্যাক্স মানে রেজিস্ট্রেশন মূল্য বাড়াতেন, এই জন্য অনেকে কি করে ট্যাক্স কমানোর জন্য রেজিস্ট্রেশন কমায় দেয়। আবার অনেকে যারা চালাক, ধরেন আমার একটা জমি আছে, আমি টাকা হোয়াইট করবো, আমার অবৈধ ইনকাম আছে, আমার টাকা হোয়াইট করবো, আমি একটা জমি বিক্রি করছি 20 লাখ টাকা, যার কাছে বিক্রি করবো ওকে আমি বলি যে আমার এই জমিটা আপনি 1 কোটি টাকা আমি দলিল করবো, দলিল মূল্য যা আছে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার টাকাটা 1 কোটি টাকা হোয়াইট হবে। উল্টা ঘটনাও ঘটে, মানে যে যেভাবে আইনকে প্রয়োগ করে সেভাবে সুবিধা পায়, বেনিফিট পায়। আরো অনেক বিষয় স্যার আছে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। স্যার ধরেন স্যার এখন 2025 সাল চলে স্যার, তো আপনি কি স্যার আমার 2019 সালের ট্যাক্স ফাইলের কোনো ভুল কি ধরতে পারবেন স্যার, বা কত বছর আগের পর্যন্ত স্যার ধরা এতদিন যায়? আইনে ছিল আমরা 6 বছর ব্যাকে যে ধরতে পারতাম। জি স্যার। তো একবার একটা ডিবেট উঠলো, একদম বিরাট একটা কনসিলমেন্ট, মানে একটা আয় যখন আমরা পেয়েছি সেটা 8 বছর আগে। সেখান থেকে আমাদের প্রায় 2500 কোটি টাকা রেভিনিউ আসবে, এটা কোম্পানি গ্রামীণ ফোনে বলেছিল।
তো গ্রামীণ ফোন একটা ট্যাক্স ফাঁকি দিছে, সেটা আমরা 2500 কোটি টাকা সেখানে ট্যাক্স ফাঁকি 8 বছর আগে। আইন বলতে 6 বছর ব্যাকে যেতে পারে, তখন আমরা ওই রেভিনিউটা কালেক্ট করতে পারি না, ওই রেভিনিউটা আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। তখন ওই ছেড়ে দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমরা পরে আইন করছি যে যদি যার যে 100 বছর আগে যদি কারো ট্যাক্স ফাঁকি থেকে থাকে সেটাকে আমরা এখন আমলে নিতে পারবো। নিয়ে এটা বিগত 6 বছরের মধ্যে ট্যাক্স ফাঁকিটা সংগঠিত হয়েছে বলে গণ্য করা হয়। এটাকে এখন ওপেন করা হয়েছে। থ্যাংক ইউ। স্যার, আয়কর ফর্মের বিষয়ে দেখা যায় যে 1984 অধ্যাদেশ থেকে একটা ফর্ম আছে, 2012 একটা ফর্ম আছে। স্যার, ফর্মের রিটার্ন ফর্ম, রিটার্ন সবগুলোই আপনি যে কোনটা চালাচ্ছেন, যেটা comfortable, যেটা আপনি কমফোর্টেবল, যেটাতে আপনি ইউজ টু সেটা ইউজ করবেন। ফাইনালি আমার রিকোয়েস্ট, আপনারা আজকে যতটুকু শিখছেন অন্তত নিজের রিটার্নে এইটুকু অ্যাপ্লাই করেন। বাদ বাকিটার জন্য আপনার যদি ট্যাক্সের কোনো ফ্রেন্ড থেকে থাকে বা কোনো পরিচিত থাকে, সেকেন্ড ইয়ারে তার হেল্প নেন, থার্ড ইয়ারে তার 10% হেল্প নেন, ফোর্থ ইয়ারে যে আমি বিশ্বাস করি আপনারা নিজেদের রিটার্ন নিজেরাই করতে পারবেন। নিজেরা রিটার্ন করার চেষ্টা করেন। প্রয়োজন হলে ইভেন আমাকে ফ্রি করে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা আমাকেও ফোন করতে পারেন। আমি অনেককেই ফোনে এরকম সুবিধা মানে এই সুযোগটা দিয়ে থাকি। যদি কারোর আগ্রহ থাকে, আমি গত কোর্সে একটা ডাক্তারদের ক্লাস নিয়ে গেছি, 2-3 জন আমাকে এর মধ্যেই অলরেডি ফোন করেছে। স্যার ফোন নাম্বারটা যদি একটু দিতেন স্যার। ফোন নাম্বার জি আপু। না, ওটা আসছে না। যদি আইন যখন চেঞ্জ হয়েছে তখন যদি আইনে বলা থাকতো যে আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে দুঃখপক্ষ কার্যকর হবে, তাহলে সম্ভব ছিল, কিন্তু করা হয় না। এটা হয় না আসলে। স্যার Thank কপি you, sir. স্যার কপি লিখেছিলেন স্যার? We know about income tax. Sir, please keep us in your prayers.